নিজের হাতে বানিয়েছি একদম খাঁটি নারকেল তেল, তাও আবার পচা নষ্ট নারকেল দিয়ে। নষ্ট নারকেল দিয়েই এত সুন্দর তেল তৈরি হয়েছে। আর এটার স্মেলের কথা কি বলবো, অসাধারণ মনে হচ্ছে। এখনই মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আর আজ হচ্ছে শুক্রবার, তো সবাইকে জুম্মা মোবারক। সেই সাথে আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি। ভেবেছিলাম শুক্রবারে একটু ঘুমাবো, তো নাফি যেহেতু স্কুলে যাবে আমাকে ঘুম থেকে তুলে দিল, বললো যে মামুনি আমাকে শাড়ি পরিয়ে দাও। তো মেয়েকে শাড়ি পরিয়ে দিলাম, তারপর ও চলে গেল স্কুলে, ওকে দিয়ে আসছি। এরপরে কোমর বেঁধে সংসারের কাজে লেগে গেলাম। প্রথমেই কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়েছি, যেহেতু এটা ধুতে একটু সময় লাগে। এরপরে নাস্তা করেছি, ঘর গুছিয়েছি। তো ঘরে কয়েকদিন আগে আমার নারকেল ছিল, এই নারকেলটা দিয়ে আমি আর কি নারকেল তেল বানাবো। তো এই নারকেলটা না নষ্ট ছিল, খাওয়ার কোনো উপযুক্ত ছিল না, হালকা কেমন গন্ধ আসছিল। পরে আমি ভাবলাম আমি না একদম ফেলেই দিতে চেয়েছিলাম, একদম প্যাকেট করেছি যে ময়লার বাস্কেটে ফেলে দেবো। তখন হঠাৎ মনে হলো যে না, এটা দিয়ে তো ভালো তেল হয়। এর আগে আমার মা বানিয়েছিল, মাকে দেখেছিলাম, তো হঠাৎ মার কথা মনে পড়ে গেল। তো নারকেলটা ফেলে না দিয়ে খালাকে বললাম কুড়িয়ে দেওয়ার জন্য। এরপরে এই যে দেখো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, বেশি পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করা যাবে না। বা তোমরা চাইলে কিন্তু এটা গরম পানির মধ্যে চুবিয়ে রাখতে পারো, তারপরে ছেঁকে নিলেই কিন্তু একটা দুধ বের হয়ে যাবে, ঘন দুধ। সেই নারকেলের দুধটাকেই কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। তো দেখবা 5-6 ঘন্টার পরে অটোমেটিকলি উপর থেকে একটা আস্তরণের সৃষ্টি হয়েছে। এটা অবশ্য তোমাদের আমি দেখাবো যখন আমি বের করব। তো এটা নারকেলের দুধটা আমি ফ্রিজে রেখে দিলাম। এরপরে কিন্তু রান্নার প্রিপারেশন নিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, তো ভালো মন্দ একটু রান্না করব। দুই মেয়ে বলছিল পোলাও খাবে। তো দেখা যায় মাংস তো প্রতিদিনই রান্না করা হয়, কিন্তু মোরগ পোলাও বা বিরিয়ানি এগুলো একটু কমই খাওয়া হয়। তো যেহেতু মুরগি রান্নাই করব, তো মেয়েদের আবদারে ভাবলাম একটু স্পেশালভাবে ওদের একটু রান্না করে দিই। তো আমি কিন্তু একটা মশলা হাতে বানিয়ে নিয়েছি, যেমন আদা, রসুন, জিরা বাটা, সেই সাথে হচ্ছে গোলমরিচ, এলাচি, দারুচিনি, তেজপাতা, একটুখানি জায়ফল, একটুখানি জয়িত্রী, 1 মুঠ চীনাবাদাম। আমার কাছে প্যাকেটের মশলার চাইতে হাতে বানানো এই মশলাটাই বেশ ভালো লাগে, আর কি খাবারের টেস্টটা ভালো আসে। তো দেখলে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এই মশলা দিয়ে খুব সুন্দর মতন একটু কষিয়ে নিলাম। এরপরে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে আর একটুখানি আদা রসুন দিয়ে, একটু লবণ দিয়ে। তো এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম, আর যখন একটু কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি টমেটো সস অ্যাড করলাম। এতে করে আর কি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। এটাকে চিকেন রেজালাও বলা যায়, আবার হচ্ছে রোস্টও বলা যায়। রোস্ট বলা যাচ্ছে না এই কারণ ভাজি নাই, আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম। কিন্তু কেউ বুঝতেই পারবে না চিকেনটাকে ভাজা হয়নি, একদম রোস্টের স্বাদ লাগে। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, আর একদম লো আঁচে রেখে সুন্দর মতন কষিয়ে নিলাম। দেখতেই পেয়েছো কম আঁচে ঢেকে দেওয়াতে কিন্তু চিকেন থেকে অনেকটাই আর কি পানি বের হয়েছে, সেই পানির মধ্যে সুন্দর মতন কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতন গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু মাঝে মাঝেই রান্নাগুলো শেয়ার করি, এই কারণেই তোমাদের সাথে ডিটেলস আর শেয়ার করলাম না। তবে তোমরা যদি কেউ চাও আমাকে বলবা, আমি নিশ্চয়ই তোমাদের একদম ডিটেলস দেখিয়ে দেবো আরেকবার যখন রান্না করব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন একটুখানি চিনি অ্যাড করব। তো আমি দেখা যায় কি কিশমিশ অ্যাড করি, আজকে কিশমিশ মশলার সাথে দেওয়া হয়নি, এই কারণে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে। তবে বেশি মিষ্টি না, মাইল্ড একটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তবে তোমরা তোমাদের রুচি অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে, কেউ চাইলে ব্যবহার করতে পারো, কেউ চাইলে নাও করতে পারো। তবে আমার কাছে একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, মনে হবে যেন একদম বিয়ে বাড়ির রোস্ট খাচ্ছ। তো আমি কিন্তু চিকেনটাকে উঠিয়ে রেখে দিয়েছি। এখন ওই হাঁড়ের মধ্যেই আমি চালটাকে ভেজে নিব। আর পোলাওয়ের চালটা কিন্তু আমি আগে থাকতে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আর যেই পরিমাণ আমি চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি নিলাম, ফুটন্ত গরম পানি। তো ভালো মতন যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা যখন খুব ভালো করে টক বগিয়ে উঠেছে
মানে চালটা যখন প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি এই যে ঢাকা দিয়ে দিব। এই তো করে কিন্তু গড় চাল থাকার কোনো সম্ভাবনা থাকে না। যারা নতুন রাঁধুনি আশা করছি তাদের খুব কাজে লাগবে। তো চুলায় তো গ্যাস নেই, এই কারণে আমার ছোট্ট মিনি রাইস কুকারটার মধ্যে আমি ডিম সিদ্ধ দিয়েছি। তো দেখো রাইস কুকারটা অফ করার পরেও কি পরিমাণ ফুটতেছে। আসলে এই কুকারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক কিছুই রান্নাবাড়া করতে লাগে। এখন পর্যন্ত আমার আর কি খিচুড়ি বা মাংস রান্না করা হয়নি, যেটার জন্য আমি কিনেছিলাম। ইনশাল্লাহ দেখি একদিন রান্না করব। তো এদিক দিয়ে কিন্তু পোলাওটা হয়ে গেছে। এখন আর কি আমি একটুখানি কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিব আর ঘি দিয়ে দিব। অবশ্যই এটা অপশনাল, তবে স্বাদ পেতে হলে কিন্তু এই জিনিসগুলো অ্যাড করতেই হবে, নয়তো কিন্তু অত একটা ভালো লাগবে না। ঘি তো মাস্ট। ঘি দেওয়ার কারণে যে কোনো খাবারের টেস্টে কিন্তু চেঞ্জ করে ফেলে, আর বিয়েবাড়ির যে একটা ফিল, সেই ফিলটা পাওয়া যায়। আর এই ঘিটা যেহেতু একদম খাঁটি, পরিমাণে খুবই কম লাগে, 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হয়ে যায়। বাজারের যদি কেনা ঘি হতো তাহলে এখানে মনে হয় 5 থেকে 6 টেবিল চামচ দিলেও সেই স্বাদটা পাওয়া যায় না। এটা আমি অবশ্য ব্যবহার করে দেখেছি, না করলে তো বুঝতাম না কোনটা ভালো কোনটা খারাপ। তো আমি ঘি দিয়েছি, এরপর হচ্ছে কেওড়া জল দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করে দমে রেখে দিব, খাওয়ার সময় সার্ভ করব। তো মোটামুটি কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট। এখন শুধু আমি আর কি একটা সালাদ বানাবো। এই যে দেখো চুলার আঁচটা একদম ধিমি আঁচে রেখে আমি দমে রেখে দিলাম। তো যেহেতু আর কি পোলাও মাংস রান্না করছি আজকে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার কাছে কিন্তু পোলাও মাংস রান্না করাটা একদম ইজি লাগে, মানে কোনো কষ্ট নেই, কোনো ঝামেলা নেই, চটপট হয়ে যায়। তো এই যে দেখো আমি কিন্তু এখানে একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, টমেটো, শসা নিয়েছি। তো আমি না যে সরিষার তেলটা ঢালতে যাব, মানে আমার সালাদ কিন্তু একদম কমপ্লিট, তখন আমার হঠাৎ করে মনে হলো যে নাফি রায়তা খুব পছন্দ করে, ওর ভীষণ পছন্দ আমার হাতের রায়তা। তো আমার মনে হলো যে ঘরে যেহেতু সব কিছু আছে, তো আমি রায়তাটাই বানিয়ে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, সরিষার তেলটা আর অ্যাড করলাম না, ফ্রিজ থেকে যা যা ছিল সব নামিয়ে নিয়েছি। যেমন টক দইটা, এটা ফ্রিজে রেখেছিলাম, আর ময় মশলা তো ওগুলো তো নর্মাল টেম্পারেচারে থাকে। এরপর দিয়েছি চাট মশলা। যেহেতু আমি মশলাগুলো এনে অনেক দিন পর্যন্ত ঘরে রাখি, এ কারণে কিন্তু আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিই, স্বাদ গন্ধ একদম অটুট থাকে। এরপরে দিয়ে দিলাম বিট লবণ, তবে সব কিছুই কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপরে দিয়ে দিব একটুখানি গোলমরিচ ক্রাশ করে, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তবে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দেওয়া যায়, বা যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে চটপটির মশলাটা দিলেও হয়। অনেকেই ভাবতে পারো চটপটির মশলা বা চাট মশলা এক কিনা, এক না, একটু তো হেরফের আছে, তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবা। তো সব কিছু দেওয়ার পরে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমার মনে হলো প্রায় এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টক দই রয়ে গিয়েছিল, ভাবলাম এটাও দিয়ে দিই। একদম কেচে কুচে যা ছিল দিয়ে দিয়েছি। আর আমার ঘরে বানানো ছিল পুদিনা আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে চাটনি। এই চাটনিটাও কিন্তু কয়েকদিন আগে আমি করে রেখেছি আর ফ্রিজে রেখেছি, একদম ভালো আছে। আছে না যে চাটনি থেকে একটু ব্যাড স্মেল আসবে বা খেতে ভালো লাগবে না, তেমন কিন্তু না। ভালো ফ্রিজের কিন্তু এই হচ্ছে এক গুণ, অনেক দিন পর্যন্ত খাবার সংরক্ষণ করে রাখা যায়। তো সব কিছু দেওয়ার পর আমি একটুখানি চেক করে দেখলাম লবণ চিনি ঠিক আছে কিনা। পরে দেখলাম যে চিনির পরিমাণ একটু লাগবে, তাই দিয়ে দিয়েছি। আর এখন একদম পারফেক্ট আছে। তো আমি কিন্তু খাবার সার্ভ করে দিয়েছি টেবিলে, সিম্পল খাবার খেতে খুবই পছন্দ করে আমার ফ্যামিলির লোকজন। তো পোলাওয়ের সাথে ডিম সিদ্ধটা আমরা আর কি 4 জন মানুষ, কিন্তু 5টা নিয়েছি। আমার বর সবসময় বলে 2-3টা ডিম বেশি সিদ্ধ করবা, কারণ দেখা যায় তারা ডিম সিদ্ধ দেখলেই খেয়ে নিবে, মানে তাদের খেতে হবে। আজকে দেখায় নাই, যখন আমি ডিমটা বয়েল করেছি বাসায় ছিল না, তাই খাওয়া হয়নি। আর এই যে চিকেনটাও কিন্তু দারুণ হয়েছে, রেজালা বলো রোস্ট বলো দুটোটাই বলা যাবে। তো উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, এখন কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো দেখতে তো ভালোই লাগছে, ইনশাল্লাহ খেতেও ভালো লাগবে। তবে আমি লবণ চেখে দেখেছি, আসলে খুব ভালো হয়েছে। আর এই হচ্ছে রায়তা। রায়তা তো সুপার ডুপার হিট। তো আমি বলবো তোমরা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখো, খুব মজা লাগে। যে কখনো খায়নি, সালাদ খেতে চায় না, পছন্দ করে না, সে বারবার বানিয়ে খাবে, এটা একদম গ্যারান্টি। তো বন্ধুরা দেখেছো তোমরা একসাথে কতগুলো রেসিপি পেয়ে যাচ্ছ। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বরকে বলেছিলাম আসার সময় যেন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে, তো ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি আনো নাই, বলে যে না আনি নাই। যাক কিছু বললাম না, ভাবলাম যে খাবারটা ইনকমপ্লিট হয়ে যাবে। আসলে পোলাও বিরিয়ানি খাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কস যদি না হয় খেতে কিন্তু ভালো লাগে না। ভালো লাগে না কি, একটা আর কি তৃপ্তি পাওয়া যায় না। তো এই যে দেখো চিকেনের সাইজগুলো আমি একটু বেশ বড় করেই কেটেছি, আর একটু গ্রেভি রেখেছি বেশি, যেহেতু অন্য কোনো আইটেম করিনি, যেন ঝোলটা দিয়ে পোলাওটা খাওয়া যায়।
তো হঠাৎ দেখি সে উঠে গেল। আমি ভাবলাম কেন ফ্রিজের দিকে যাচ্ছে, দেখো কোল্ড ড্রিঙ্কস আইনা ডিপে রেখে দিছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। তো আমাকে বলছে যে কোল্ড ড্রিঙ্কস পাও নাই। আমি বলি যে তুমি আনছো নাকি যে পাবো। আমি জানি যে সে আনলে টেবিলের উপরে রাখবে, কিন্তু টেবিলের উপরে রাখে নাই, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল তাড়াতাড়ি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে 2 লিটারের একটা মোজো এনেছে। আমার বাসায় কিন্তু আগে কোকাকোলা খেত 2 মেয়ে, কিন্তু এটা এখন নিষেধ করে দিয়েছে। ভালোই লেগেছে বাচ্চাদের, আসলে এই ছোটোখাটো দেশপ্রেম থেকেই কিন্তু তারা আস্তে আস্তে অনেক কিছুই শিখবে। তাই তাদের আমরা আর কি অ্যাপ্রিসিয়েটই করেছি। কখনোই কোকাকোলা আনা হয় না, তবে যদি মজু না পাই সেক্ষেত্রে মাঝে মাঝে কোকাকোলা খাওয়া হয়, তবে সেটা খুব কম। না পেলে দেখা যায় 7 আপ বা পেপসি খাওয়া হয়। আমার বরকে ঢেলে দিলাম। এটা অবশ্য পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে। আর নাফি তাসনিমকে খাওয়ার জন্য ডাকছি, ওরা বলছে ওদের খাইয়ে দিতে। আর আমার এখনও কিন্তু গোসল করা হয়নি। তো আমি এখন যে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে এসে খাওয়া দাওয়া করবো। তার আগে ভাবলাম তাসনিমকে খাওয়াই দিই। তো তাসনিমকে খাওয়াই দেওয়ার পরে এরপরে আমি ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে সকালবেলায় কিন্তু বলেছিলাম ঘুম থেকে উঠে চাল ভিজিয়ে রেখেছিলাম। শীত তো চলেই যাচ্ছে, চলে গেলে কি হবে, দেখা যায় পিঠা পায়েস তো খাওয়া হবেই। যে কোনো পিঠে আর কি খাওয়া যায় চালের গুঁড়িটা যদি ভাঙানো থাকে। মূলত আজকে আমি চাল ভাঙিয়েছি ফ্রোজেন করে রাখবো বলে। দেখা যায় ফ্রিজে অনেক গুড় আছে, নারকেল আছে, চালটা নেই। চাল থাকলে মাঝে মাঝে দেখা যায় পিঠা খাওয়া হবে। সব কিছু হাতের কাছে থাকলে দেখবার সময় লাগে না কিন্তু। আর চাউলের গুঁড়া ভাঙিয়ে কিন্তু আমার মনে হয় 1 থেকে 2 বছর পর্যন্ত রাখা যায়, কোনো সমস্যা হয় না। আগে যদি ডিপ ফ্রিজে রাখা যায়। আমি প্রায় সময় কিন্তু শুধু চালও দেখা যায় গোটা যে চালগুলা আতপ চাল সেগুলো ফ্রিজে রেখে দেয়। অনেক সময় আতপ চাল থাকলে ঘরে পোকা হয়ে যায়। আর সব সময় তো আসলে পিঠা খাওয়া হয় না, এই কারণে কিন্তু আমি সব কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো চাইলে কিন্তু তোমরাও সংরক্ষণ করে রাখতে পারো, একদম 100% ভালো থাকবে, এটার মান খুবই ভালো থাকবে। তবে তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারলে ভালো হয়, যেহেতু আমার ঘরে পিঠা পুলি একটু কম তৈরি হয়, কম পছন্দ করে আমার বর। তবে সিট্রুটি পিঠা বা চিতই পিঠা এগুলো খাওয়া হয় বেশি। তো সে কথা চিন্তা করে আমি চাল আর কি ভাঙিয়ে রাখলাম। আর পরিমাণ মতন কিন্তু আমি প্যাকেট করব, মানে আমার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই প্যাকেট করে রাখলাম। এখানে 8টা প্যাকেট হয়েছে। তবে কয় কেজি চাল নিয়েছি আমার ঠিক মনে নেই। তার মধ্যে ছিল 3 কেজি ছিল আতপ চাল, আর বাকিগুলো আমি আর কি ভাতের চাল মিশিয়ে ভাঙিয়েছিলাম মাপা ছাড়া। তো যাই হোক, একদম দেখো পাতিল ক্লিয়ার। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এবার কিন্তু আমার ডিপ ফ্রিজে অনেক কিছুই সংরক্ষণ হয়েছে। জানি না বাকি জিনিসগুলো এখন কোথায় রাখবো, মানে ফ্রিজে জায়গাই হচ্ছে না। কি করব বলো, দেখলেই মনে হয় যেন ফ্রোজেন করে রেখে দিই। আর শীতের সবজি তো আসলে সবসময় পাওয়া যায় না, মূলত এই কারণে ফ্রোজেন করেছি। তো ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এখন ঘড়িতে প্রায় 6:30টার মতো বাজে। সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, সন্ধ্যার নাস্তা খেয়েছি। সব কিছু তোমাদের সাথে আর দেখাতে পারলাম না। আর তোমাদের বলেছিলাম না নারকেল থেকে একটা সর পড়বে, তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে উপর থেকে একটা সর পড়েছিল। যেহেতু আমি নারকেলটাকে অনেক ঘন করে আর কি ব্লেন্ড করেছিলাম, সে কারণে আমি ছাকার পরে দেখলাম। আমি কিন্তু মালাইটাকে সরিয়ে রেখে বাকি আর কি ছেঁকে নিয়েছিলাম, যে পানি থেকে যতটুকু মালাই বের করা যাবে যেন নিতে পারে। কিন্তু দেখলাম পুরাটাই আসলে মালাই, এই কারণে আমি 2 হাঁড়িতেই নারকেলের দুধটাকে জাল করে নিয়েছি। আর আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আমি চাচ্ছিলাম পুরাটাই যেন তেল বের হয়, এই কারণে একদম গাঢ় কালার করে ফেলেছি, মানে মালাইগুলো একদম কালো কালো হয়ে গেছে। সে পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি অফ করেছি, এরপর ছেঁকে নিয়েছিলাম। তো ছাকার পরে এখন ফাইনালি আমি আরও একবার ছেঁকে নিব, যে নিচে যে নিগড়াটা ছিল কালো কালো সেটা যেন রয়ে যায়। তো বেশ ভালোই তেল হয়েছে, দেখো ফেলে না দিয়ে তারপরে কিন্তু আমার প্রায় এখানে 100 গ্রামের মতন তেল হয়ে গেল। আর তেলটা একদম মানে খাঁটি 100%, দেখতে যেমন সুন্দর লাগছে। এটার ঘ্রাণটা কি বলবো তোমাদের, যদি আমি একটু শোনাতে পারতাম। অবশ্য যারা তেল বানাও বাসায় তারা তো জানোই এটা থেকে কি সুন্দর ঘ্রাণ বের হয়। মনে হচ্ছে এখন একদম মুড়ি দিয়ে মেখে চিনি দিয়ে মেখে খাই, এতটা মানে ভালো লাগছে। তবে সুন্দর একটা বয়ামের মধ্যে রেখে দিলাম। এটা দেখা যায় স্কিন কেয়ারের ক্ষেত্রে বা হেয়ার কেয়ারের ক্ষেত্রে কাজে লাগবে। নিজের হাতে বানানো নারকেলের তেল কে বলবে বলো তো। তোমরাও চাইলে কিন্তু বাসায় এভাবে, যদি নারকেল নষ্ট হয়ে যায় বা খাওয়া হয় না, এভাবে তেল বানিয়ে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।